নীলগঞ্জ 2 কিলোমিটার রাস্তা দিয়ে একটি পাগল হেঁটে চলেছে। দোকানিরা দোকান বন্ধ করে ফেলছে। আজ পূর্ণ সূর্যগ্রহণ। দিনের বেলা তো পরিবেশটা ঘোলাটে হয়ে আছে। কেউ ঘরের বাইরে নেই, কেউ নামাজ পড়ছে, কেউ তসবিহ জপছে, কেউ বা কোরআন পড়ছে, আর একটা পাগল মনের সুখে বাইরে নেচে বেড়াচ্ছে। এই গ্রামেরই বাসিন্দা রুমালি। সে তার সন্তান আর অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকে। রুমালি জানালা দিয়ে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছিল। তখন তার শাশুড়ি বলে, জানালা বন্ধ করে নামাজ পড়ো। মানুষের পাপ কাজ যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক সূর্যগ্রহণের মাধ্যমে মানুষকে সতর্ক করে। রুমালি ওযু করছিল, তখন অন্ধকার কেটে গিয়ে রোদের আলো দেখা যায়, আর রুমালি এটা দেখে মুচকি হাসে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই মকুল রহমান সাহেবের সেবা করছিল। রহমান সাহেব বলে, বুঝলে মকুল, এই বছর কিন্তু একটি বিশেষ বছর। 3 মাস পর আবার একটি সূর্যগ্রহণ হবে। একই বছর পর পর 2বার সূর্যগ্রহণ হয়েছিল, প্রায় 250 বছর আগে। সে বছর ব্রিটেনে 6 মাসের মধ্যে 3 জন রাজা মারা গিয়েছিল। তাই এই বছরটা ব্রিটেনের মানুষ অশুভ মনে করছে। পৃথিবীর অনেক দেশের মানুষই পূর্ণ সূর্যগ্রহণকে অশুভ মনে করে। মুকুল এতক্ষণ চুপ করে শুনছিল। এবার সে বলে, স্যার, একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। চাঁদটা একদমই সূর্যের ভিতরে চলে গিয়েছিল, যেমনটা আজ হয়েছে। সেদিন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আঙ্গুর খেতে। তখন ওনার কাছে একটা সংবাদ আসলো, ওনার পুত্র ইব্রাহিম খুব অসুস্থ। এটা শুনে নবীজি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন, পুত্রকে কোলে নিলেন, এবং নবীজির কোলেই ইব্রাহিমের মৃত্যু হলো। নবীজি খুব কষ্ট পেয়েছিলেন, কারণ ইব্রাহিম ছিল তার শেষ পুত্র। এই ঘটনার পর সাহাবীরা বলাবলি করতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের একটি যোগাযোগ আছে। তখন নবীজি বললেন যে, দেখো, চন্দ্র সূর্য এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির একটি নিদর্শন। এগুলোর কোনো ক্ষমতা নেই, এরা কারো জন্ম বা মৃত্যুর জন্য দায়ী নয়। তবে গ্রহণ যদি তোমরা দেখো, তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। মুকুলের কথা শুনে রহমান সাহেব বিরক্ত হয়ে বলে, তোমার সাথে গল্প করে মজাই নেই, তুমি সব গল্পে ধর্মের যুক্তি দাও। এই সময় রহমান সাহেবের একমাত্র পুত্র রাতুলের কল আসে, যাকে রহমান সাহেব একদমই পছন্দ করে না, কারণ রাতুলের একদমই স্বভাব ভালো ছিল না। সে ছিল মাদকাসক্ত। রহমান সাহেব মুকুলকে বলে, ও আমাকে কি জন্য ফোন করেছে? ওকে তো আমি ত্যায্য পুত্র করেছি। তুমি ফোনটা রিসিভ করে একটা বকা দিয়ে দাও। তখন মুকুল বলে, স্যার, এত রাগ করবেন না, আপনারই তো ছেলে, মাফ করে দেন। আপনার এত সয় সম্পত্তি কে পাবে? রহমান সাহেব বলে, আমি সব ওই এতিম বাচ্চাদের দিয়ে দিব, ওকে একটা কানা করিও দিব না। মুকুল একে একে ঘরের সব কাজ শেষ করে, তারপর সে বিদায় চায়। রহমান সাহেব মুকুলকে এই মাসের বেতনটা দিয়ে দেয়। মুকুল সারাদিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফেরে, আর অমনি শুয়ে পড়ে। পরদিন সকালে বেতনের খামটা খুলে দেখে সেখানে 17,000 টাকা আছে। সেখান থেকে সে 8,000 আর 9,000 টাকা আলাদা করে। এরপর সে পোস্ট অফিসে যায় গ্রামে চিঠি আর টাকা পাঠানোর জন্য। প্রথমে সে 9,000 টাকা জমা দেয়, এরপর সে কি যেন ভেবে আবার 1,000 টাকা ফেরত নেয়, আর 8,000 টাকা পাঠায়। মুকুলের মা টাকা গুনছিল, আর রুমালিকে জিজ্ঞেস করে তার ছেলে চিঠিতে কি লিখেছে। রুমালি বলে, ওর মোবাইল নষ্ট হয়ে গেছে, এর জন্য ফোন দিতে পারছে না, নতুন মোবাইল কিনলে এরপরে ফোন দিবে। মুকুলের মা বলে, কিন্তু টাকা কম পাঠিয়েছে কেন? আমার ছেলে তো প্রতি মাসে 12,000 করে টাকা পাঠায়, কোনো মাসেই তো কম পাঠায় না, এই মাসে টাকা কম পাঠাইলো কেন? ওর কি চাকরি বাকরির কোনো সমস্যা হলো? রুমালিও কিছু বুঝতে পারে না। মুকুল চিঠিতেও তাকে নিয়ে বিশেষ কিছু লেখেনি। ওদিকে দেখা যায় মুকুল চায়ের কাপ হাতে নিয়ে মোবাইলে গেম খেলছিল। তখন শাপলা ওই রাস্তা দিয়ে ফিরছিল। শাপলা একটা গার্মেন্টসে কাজ করে। সে যখন মুকুলের সামনে দিয়ে যায়, মুকুল কিছু বলতে পারে না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রহমান সাহেবের ছেলে রাতুল বাসায় আসে আর বাবাকে বলে, এবার অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, এখন আমি ভালো হয়ে গিয়েছি। শুনেছি তুমি এতিমদেরকে টাকা দিচ্ছ। হ্যাঁ, দেবেই তো, খুব ভালো একটা কাজ, সোয়াবের কাজ। কিন্তু বাবা, তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো কেন? তুমি যে তোমার ছেলেকে টাকা দিচ্ছ না, এটা তোমার পাপ হচ্ছে না? রহমান সাহেব বলে, ঠিক আছে, তুমি আমার সাথে এসে বাড়িতে থাকো, আমি তোমার
গতিবিধি দেখে তারপরে সিদ্ধান্ত নিব। রাতুল বলে যে ঠিক আছে বাবা, আমি কালকেই চলে আসি তাহলে, আমার আর তর সইছে না। কিন্তু বাবা, আমি না একজনের কাছে লোন নিয়েছি, যেহেতু আমি এখানে চলে আসব তাই লোনটা আজকেই শোধ করতে হবে, আমাকে এখনই 5 লাখ টাকা দিয়ে দাও। রহমান সাহেব রেগে যায় আর মুকুলকে বলে তুই জানিস না কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। রাতুল রেগে যায় এবং তার বাবার সামনে মাদক সেবন করতে থাকে। রহমান সাহেব রাতুলকে আঘাত করে, তখন রাতুলও বাবাকে মারতে আসে। মুকুল রাতুলকে ধরে বাহিরে বের করে দেয়। রুমালি সেই পাগলটাকে ভাত খাওয়াচ্ছিল। রুমালির শাশুড়ি এটা আবার সহ্য করতে পারে না। সে রুমালিকে উল্টাপাল্টা গালি দিয়ে বলে, আমার ছেলে কি কষ্ট করে টাকা পাঠায় পাগলকে খাওয়ানোর জন্য? তোর এমন কাজ কামের জন্যই আমার ছেলে রাগ হয়েছে, তাই কম টাকা পাঠায়। সে রুমালিকে আরো বলে, তোর যেন কি হয়েছে, এদিকে আয়, তোর মাথায় দোয়া পরে ফু দিয়ে দেই। রুমালি যখনই তার শাশুড়ির দিকে আগায়, তার শাশুড়ি হঠাৎ করেই তার চুল টেনে ধরে এবং একগুচ্ছ চুল টেনে ছিঁড়ে ফেলে। অন্য দৃশ্যে মুকুল শাপলার চলার পথে দাঁড়িয়েছিল। দমকা বাতাসে যখন শাপলার চুলগুলো উঠছিল, মুকুল তখন অবাক দৃষ্টিতে শাপলার দিকে তাকিয়ে থাকে। শাপলা তার কর্মস্থলে একটানা 6 বার শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কার পায়, তাই জিএম স্যার তাকে ডেকে পাঠায়। কোম্পানির চেয়ারম্যান মাহবুব সাহেব শাপলার এই কৃতিত্বে খুশি হয় আর তাকে অভিনন্দন জানায়। সেদিন কাজ শেষ করে শাপলা যখন বাসায় ফেরে, তখন সে দেখে এলাকার এক পাতিনেতা তার বাসায় এসেছে তার বিয়ের প্রস্তাব নিয়ে। শাপলা তাদের দেখে রেগে বাসা থেকে বের করে দেয় এবং সেই পাতিনেতা শাপলাকে বলে তাকে দেখে নিবে। মুকুল তার বাসার বারান্দায় আহত একটি কবুতরকে দেখতে পায়। সে তাকে যত্ন করে ওষুধ লাগিয়ে সুস্থ করে তোলে এবং তার কাছেই রেখে দেয়। রাতুল তার বন্ধুর সাথে নেশা করছিল, তখন তার বন্ধু পাওনা টাকাগুলো ফেরত চায়। রাতুল বলে সে টাকার ব্যবস্থা করতে পারেনি। তখন তার বন্ধু বলে, আচ্ছা তোর বাবার না এত টাকা, তবু তোকে টাকা দেয় না কেন? ওনার বয়স কত? রাতুল জানায় 75। বন্ধু বলে, আঙ্কেল তো অনেক লম্বা হায়াত পেয়েছে, উনি মরে গেলেই তো তোর সব সমস্যার সমাধান হয়ে যায়। রুমালি বাজার করে ফিরছিল, তখন তার এক চাচির সাথে দেখা হয় আর সে রুমালির জামাইয়ের খবর জানতে চায়। রুমালি বলে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনলে ফোন করবে। তখন চাচি বলে, ফোন নষ্ট হয়েছে ভালো কথা, একটা দোকান থেকেও কি ফোন করতে পারে না? মুকুল রাস্তায় শাপলার জন্য অপেক্ষা করছিল। একটু পরে শাপলাকে দেখা যায়, সে কিছু চুড়ি পছন্দ করে কিন্তু দাম বেশি হতে রেখে দেয়। মুকুল দূরে দাঁড়িয়ে দেখছিল, সে শাপলার পছন্দ করা চুড়িগুলো কিনে নেয়। ওদিকে শাপলা যাওয়ার সময় সেই পাতিনেতা শাপলাকে বিরক্ত করে আর মুকুল সেটা দেখতে পায়, কিন্তু সরাসরি কিছু বলার সাহস হয় না, তাই সে ইচ্ছা করে তাদের গায়ের উপর পড়ে। রুমালি কান্না করছিল আর স্বামীর কাছে চিঠি লিখছিল, 37 দিন আগে শেষবার আপনার কথা শুনেছিলাম, দোকান থেকেও তো একটা ফোন করা যায়, এখন তো চিঠির উত্তরও দেন না, 10টা চিঠি লিখলে একটার উত্তর দেন, দয়া করে বলবেন আমার অপরাধটা কি? মুকুল চিঠিটা পড়ছিল আর আনমনে কিছু একটা ভাবছিল। তখন রুমে একটা ছেলে আসে আর বলে যে আজ থেকে তার রুমের খালি সিটটিতে সে থাকবে। মুকুলের সেই কবিতরটিকে একটি কালো বিড়াল দেখছিল, তখন মুকুল বিড়ালটাকে তাড়িয়ে দেয়। শাপলা যেই গার্মেন্টসে কাজ করে, একদিন মুকুল সেই দারোয়ান সৈয়দের পিছু নেয়। সৈয়দ ভাবে যে মুকুল একজন ছিনতাইকারী, তাই সে লোক ডেকে মুকুলকে আচ্ছা মতন পিটুনি দেয়। মুকুল তখন সবাইকে অনুরোধ করে বলে সে ছিনতাইকারী না, সে শুধু সৈয়দের সাথে কথা বলতে চায়। সৈয়দ তার ভুলের জন্য ক্ষমা চায়। মুকুল সৈয়দকে বলে সে শাপলাকে খুব পছন্দ করে, তার জন্য কিছু চুড়ি কিনেছে, কিন্তু তার শাপলার সামনে যাওয়ার সাহস নেই। সৈয়দ বলে যে তার জন্য মুকুল মার খেয়েছে, তাই সে কাজটা করে দিবে। এদিকে রুমালির সেই চাচি রুমালির বাড়িতে আসে। রুমালি আফসোস করে বলে 2 মাস হলো তার সাথে কোনো কথা নেই। চাচি বলে যে লক্ষণ তো ভালো লাগছে না, আমাদের পাশের গ্রামের একটি মেয়ে ছিল, নাম সকিনা, ওর জামাই ঢাকায় কাজ করতে যায়, 2-3 বছর ভালোই চলে, তারপর ঢাকায় আরেকটি বিয়ে করে ফেলে, তারপরে গ্রামে টাকা পাঠানো বন্ধ, কারো খবরও নেয় না। ঢাকা শহরের পেট অনেক
অনেক বড়, একবার কাউকে গিলে ফেললে আর খুঁজে পাওয়া যায় না। মায়ার জাদু ঢাকা শহরের জন্য গ্রামের কত মেয়ের যে কপাল পুড়েছে। রুমালি ভয় পেয়ে বলে, তার জামাই এমন না, সে কখনোই এমনটা করতে পারে না। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। চাচি বলে, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। পরের দিন শাপলা কাজে আসে। তখন সৈয়দ তাকে বলে, দেখো তো মা, কে যেন তোমার নাম করে কি যেন একটা রেখে গেছে। শাপলা পার্সেলটি হাতে নিয়ে চুড়িগুলো দেখে চমকে যায়। সাথে একটা চিঠিও ছিল। সেখানে লেখা, আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু আপনার সামনে দাঁড়ানোর সাহসটা এখনো অর্জন করতে পারিনি। শাপলার চিঠিটা পড়ে অনেক ভালো লাগে, তাই সে চুড়িগুলো নিয়ে চলে যায়। সৈয়দ খুশি হয়ে মুকুলকে খবরটা জানায়। মুকুলও খুশি হয় এবং একটি শাড়ির দোকানে যেয়ে শাপলার জন্য একটি শাড়ি কিনে। তারপর ব্যাগটা নিয়ে রহমান সাহেবের বাসায় চলে যায়। রহমান সাহেব মুকুলকে বলছিল 3 দিন পরে রাতুলের জন্মদিন, সেদিন সে রাতুলকে সারপ্রাইজ দিবে। তার সব সম্পত্তি সেদিনই সে রাতুলের নামে করে দিবে। মুকুল সব কাজ শেষ করে বেরিয়ে যায়। তখন দেখা যায় রাতুল মুকুলের যাওয়ার অপেক্ষাতেই রাস্তায় দাঁড়িয়েছিল। রাতুল বাড়ির ভেতরে যায়, তার হাতে ছিল একটা গান। এদিকে মুকুল খুশি মনে বাসায় ফেরে। তখন তার মনে পড়ে শাপলার জন্য কেনা শাড়িটা সে রহমান সাহেবের বাসাতেই রেখে এসেছে। তাই সে আবারও বাসা থেকে বেরিয়ে পড়ে রহমান সাহেবের বাসার উদ্দেশ্যে। সে যখন ব্যাগটা নিয়ে বের হচ্ছিল তখন সে একদমই চমকে ওঠে। রহমান সাহেব স্তব্ধ হয়ে বসে আছে। মেঝেতে পড়ে আছে রাতুলের নিথর দেহ। দুজন মিলে তাড়াতাড়ি রাতুলকে নিয়ে হাসপাতালে যায়। রহমান সাহেব বলে যে নিজের নিরাপত্তার জন্য আমি একটি গান সবসময় কাছে রাখতাম। অন্ধকারে আমি রাতুলকে চিনতে পারিনি, আমি ভেবেছি অন্য কেউ, তাই শুট করে দিয়েছি। এদিকে মাহবুব সাহেব ঘুরে ঘুরে অফিসের সবার কাজ দেখছিল এবং সে শাপলার মাথায় হাত দিয়ে বলে, কেমন আছো মা? সব কাজ ঠিক মতন চলছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। শাপলা খুশি হয়ে বলে, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। শাপলা যখন বেরিয়ে যাচ্ছিল তখন সৈয়দ তাকে আবার একটি পার্সেল দেয়, সাথে একটি চিঠি, যেখানে লেখা ছিল উপহারগুলো গ্রহণ করায় মুকুলের সাহস বৃদ্ধি পাচ্ছে, এবার সে সাহস করে দেখা করবে। শাপলা উপহারটি পেয়ে খুশি হয়। আর এদিকে দেখা যায় মুকুল রূপচর্চা শুরু করে দিয়েছে আর শাপলার জন্য কেনা একজোড়া কানের দুল মনোযোগ দিয়ে দেখছে। রহমান সাহেব মুকুলকে দেখে বলে, কি ব্যাপার, আজ তোমাকে ফর্সা লাগছে কেন? মুকুল বিব্রত হয়ে পড়ে। রাতুলের জ্ঞান ফেরে এবং সে বাবার কাছে ক্ষমা চায়। মুকুল আবারও লুকিয়ে শাপলাকে দেখছিল। ঠিক তখনই এলাকার সেই পাতিনেতা শাপলার উপরে রং দেওয়া বালতির পানি ফেলে দেয় আর শাপলাকে নিয়ে মজা নেয়। মুকুল তাড়াতাড়ি এক বোতল পানি এনে শাপলাকে দেয়। শাপলা প্রচুর কান্না করছিল। পরদিন দেখা যায় পুলিশ সেই নেতাকে ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ শাপলা মেহবুব সাহেবকে সব বলে দিয়েছে। শাপলা মেহবুব সাহেবের বাসায় যায় এবং তার কাছে কৃতজ্ঞতা জানায়। মেহবুব সাহেব বলে, বাবা আর মেয়ের ভিতর কিসের কৃতজ্ঞতা, তুমি মন দিয়ে কাজ করো। মুকুল আবারও রুমালির চিঠি পড়ছিল। এবার সে রুমালিকে চিঠি লিখতে বসে। রুমালি নামটি লিখে আবার কেটে দেয় এবং শাপলাকে চিঠি লেখা শুরু করে। পরদিন মুকুল গ্রামে 8,000 টাকা পাঠায়। রুমালি পিয়নকে দেখে খুব খুশি হয়। পিয়ন রুমালির হাতে শুধু টাকাটাই তুলে দেয়, কিন্তু কোনো চিঠি নেই। রুমালি মন খারাপ করে টাকাগুলো ফেলে দেয়। সৈয়দ শাপলাকে আবার একটি পার্সেল দিয়ে বলে, দেখো তো কে যেন এটা রেখে গেছে। এবার শাপলা বলে, আপনাকে আর অভিনয় করতে হবে না, আমি সব বুঝে গেছি। শাপলা সৈয়দের হাতে চিঠি দিয়ে বলে, এটা ওই লোকটাকে দিয়ে দিবেন। এদিকে মুকুল বাসায় এসে চমকে উঠে। কালো বিড়ালটা তার কবুতরটাকে মেরে ফেলেছে, যেটা দেখে মুকুল একদম কান্না করে দেয়। এ সময় সৈয়দ সেখানে আসে। মুকুলের মন খারাপ দেখে বলে, একটা সুখবর আছে, এবং চিঠিটা মুকুলকে দেয়। মুকুলের বিশ্বাসই হচ্ছিল না শাপলা তাকে চিঠি লিখতে পারে। এদিকে রুমালি ভয়ে ভয়ে শাশুড়িকে বলে, সে একবার ঢাকা যেতে চায়, দেখতে চায় তার স্বামী কেমন আছে, কি বা করছে। এটা শুনে রুমালির শাশুড়ি খুবই রেগে যায় আর রুমালিকে আজে বাজে কথা বলে। মুকুল রুমে গিয়ে চিঠিটা পড়া শুরু করে। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কিছুই আমি জানি না, তবে আপনার চিঠি পড়তে আমার ভালো লাগে। এখন আপনার সাথে দেখা করতে চাই। আপনার দেওয়া শাড়ি, চুড়ি, কানের দুল পরে কালকে আমি একটি দাওয়াতে যাব। আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিন। চেয়ারম্যান স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখেন, তিনি একজন সাক্ষাৎ ফেরেশতা। আমি চাই আপনিও সেখানে আসবেন। এদিকে রুমালি রুমে গিয়ে চমকে ওঠে। তার শাশুড়ি আর বেঁচে নেই। বাইরে সেই পাগলটি
বসে আছে। রুমালি জানতে চায় সে কি করেছে। রুমালি বাসায় ছিল না। তখন পাগলটা তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। শাপলা মুকুলের দেওয়া শাড়ি, চুড়ি, কানের দুল পরে একদম পরীর মতো সেজেগুজে রওনা দেয়। মুকুল তো একদম সাহেব হয়ে রওনা দিয়েছে, মুখে এক চিলতে হাসি। এ সময় রহমান সাহেব তাকে ফোন দেয়, রাতুলের ব্লাড লাগবে, তাই খুব ইমার্জেন্সি তাকে হাসপাতালে যেতে হবে। রুমালির শাশুড়ির শেষ কাজ শেষ হয়। এবার রুমালি ঢাকা যেতে আর কোনো বাধা নেই। সে সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রুমালি তার সন্তানকে নিয়ে ট্রেনে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তার কিছুক্ষণ পরেই শুরু হয় সূর্যগ্রহণ। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। মুকুল হাসপাতালে গিয়ে অপেক্ষা করছিল, কিন্তু রহমান সাহেবের দেখা নেই। সে শুধু ফোনে মুকুলকে অপেক্ষা করতে বলে। সারাটা দিন মুকুল অপেক্ষা করে। একসময় সৈয়দ তাকে ফোন করে আর বলে যে শাপলামা আর বেঁচে নেই, কে যেন তাকে ধর্ষণ করেছে। মুকুল একদম স্তব্ধ হয়ে যায়। মুকুল সেই পাতি নেতাকে গিয়ে ধরে। সে মুকুলকে বলার চেষ্টা করে, আমি কিছু করিনি, আমি তো জেলে ছিলাম। কিন্তু মুকুল তার কোনো কথা শুনে না, তার গলা চেপে ধরে। সৈয়দ দৌড়ে এসে মুকুলকে থামায় আর বলে যে ওকে ছাড়, ও কিছু করেনি। আমাদের মাহবুব স্যার মিথ্যা কথা বলে শাপলামাকে বাসায় নিয়ে গিয়েছিল। মেহবুব শাপলার সর্বনাশ করেছে। শাপলা তাকে নিজের বাবার মতো ভেবেছিল। পুলিশ মেহবুবকে ধরে নিয়ে যায়। মুকুল শাপলার নিথর দেহ দেখে স্তব্ধ হয়ে যায় এবং নিজে কাঁধে করে শাপলাকে শেষ বিদায় জানায়। এরপর মুকুল যখন বাসায় ফেরে, এই দৃশ্যটি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রুমালি ছেলেকে নিয়ে অপেক্ষা করছিল। মুকুল তাকে দেখে চমকে ওঠে। রুমালি মুকুলকে দেখে উঠে আসে আর জিজ্ঞেস করে, জব্বার এখানে থাকে না? দরজা তো তালা মারা, ও কোথায় গেছে? আর আমরা তখনই বুঝতে পারি রুমালি মুকুলের স্ত্রী নয়। তখন মুকুল বলে, ভাবি, জব্বার আমাকে আপনার ছবি দেখিয়েছিল, ও আর আমি একসাথে থাকতাম। ও আমাকে দিয়ে আপনার কাছে চিঠি লেখাতো। মা, বউ, বাচ্চাকে ও কত ভালোবাসতো তা আমি জানতাম। একদিন ওর কারখানায় আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। দাফন করার মতো কিছুই পাওয়া যায় না। যার রোজগারে সংসার চলতো সেই মারা গেছে। তাই আমি আপনাদের জানানোর সাহস পাই নাই। তাই মাসের পর মাস আপনাদের টাকা পাঠিয়েছি। মনে হয়েছে এই খবরটা শুনলে আপনাদের কলিজা ফেটে যাবে। মুকুলের চাপা কষ্টে বাতাস ভারী হয়ে ওঠে। এই গল্পে দেখানো হয়েছে একই বছর দুইটি সূর্যগ্রহণ হওয়াতে কাকতালীয়ভাবে 3 জন মারা গেল। যেমনটা গল্পের শুরুতে রহমান সাহেব ব্রিটেনের ঘটনার কথা বলেছিল, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একদমই যৌক্তিক লাগেনি। চন্দ্র সূর্যের কারণে কখনোই মানুষের ভাগ্য নির্ধারণ হতে পারে না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।